নাটকীয়তা রোমাঞ্চে ঠাসা গ্রুপ পর্বের লড়াই শেষ, নির্ধারিত হয়ে গেছে 2026 ফিফা বিশ্বকাপের শেষ 32 ভাগ্য। রেকর্ড 48 দলের এই বিশ্বকাপে 12টি গ্রুপ থেকে উঠে এসেছে সেরা দলগুলো। দর্শক আমন্ত্রণ মাঠের খেলা জয়ের বেলাতে। আজকে আমাদের অতিথি আমাদেরই সতীর্থ পাপ্পু এবং মারিয়া, আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক আলোচনায় যাওয়ার আগে আর্জেন্টিনা জর্ডান ম্যাচের রিপোর্টটি একটু দেখে আসতে চাই। বিশ্বকাপে কে থামাবে স্কালোনির এই অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে? জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচে 66% বল পজিশন আর 811টি পাস বলে দেয় কতটা ডমিনেট করেছে আলবিসেলেস্তারা, যেখানে প্রতিপক্ষের গোল অভিমুখে আর্জেন্টিনার আক্রমণ ছিল 13টি। মাস্টারমাইন্ড স্কালোনির ট্যাকটিক্যাল গেম প্লে প্রথমার্ধেই স্পষ্ট হয়ে যায়। 19তম মিনিটে জিভানি লো সেলসোর চোখ ধাঁধানো ফ্রি কিক এবং 31তম মিনিটে হুলিয়ান আলভারেজের আদায় করা পেনাল্টি থেকে লাউতারো মার্টিনেজের ক্লান্তিহীন ফিনিশিংয়ে 2-0 লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচের 55 মিনিটে জর্ডানের বদলি তারকা মুসা আল তামারি গোল করে ব্যবধান 2-1 কমালেও স্কালোনি তার ট্রাম্প কার্ড খেলেন। মাঠ থেকে লাউতারো, লো সেলসো ও নিকো পাসকে তুলে নিয়ে একযোগে মাঠে নামানো হয় লিওনেল মেসি, থিয়াগো আলমাদা ও ম্যাকঅ্যালিস্টারকে, আর তাতেই ম্যাচের ভাগ্য পুরোপুরি সিলগালা হয়ে যায়। এরপরে এলো সেই মাহেন্দ্রক্ষণ। জর্ডানের দ্বিস্তর রক্ষণ ভাগের দেয়ালের সামনে দাঁড়িয়ে নিখুঁত কোণ তৈরি করে দিলেন ম্যাকঅ্যালিস্টার, সেনেসি আর ওতামেন্দি, আর সেই গ্যাপ দিয়ে জাদুকরি এক নিচু ফ্রিকিকে জর্ডানের গোলরক্ষককে স্রেফ স্ট্যাচু বানিয়ে বল জালে জড়ালেন ফুটবল ঈশ্বর লিওনেল মেসি। 2026 বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল, আর এই জাদুকরি ট্যাকটিক্যাল গোলের ওপর ভর করেই 3-1 গোলের দাপুটে ও কৌশলী জয় নিয়ে আর্জেন্টিনা এখন নকআউটের মঞ্চে কাঁপন ধরাতে পুরোপুরি প্রস্তুত। আরমান হাসান, কালবেলা। দর্শক দেখে নিলাম ম্যাচ রিপোর্টটি। পাপু ভাইয়ের কাছে আসলে শুরু করতে চাই, কেমন দেখলেন ম্যাচ? মেসিবিহীন ম্যাচ, 9টা চেঞ্জ নিয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। আসলে এক্সপেক্টেড ছিল, কারণ আপনার রিজার্ভ বেঞ্চের শক্তিটা দেখারও খুব দরকার ছিল, কারণ ফুটবল 90 মিনিটসের খেলা, আর এখন যেহেতু নকআউট সিস্টেম, সো 90 মিনিটসের যদি রেজাল্ট না আসে তারপর আরও 30 মিনিট এক্সট্রা ইনজুরির একটা প্রবণতা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে স্কালোনি আগেই বলেছেন, যেহেতু আপনি যে কোনো দলই যখন তার রাউন্ড অফ নকআউট স্টেজটা কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু তার চেষ্টা করবে তার রিজার্ভ বেঞ্চের শক্তিটা দেখার জন্য, এবং সেটাই তিনি পরীক্ষা করেছেন। এবং আমি তো আসলে জর্ডানের সাথে ম্যাচে গোলটা যে খেয়েছে সেটাই আমি আশ্চর্য। আমার কাছে এক্সপেক্ট ছিল না যে জর্ডান গোল দিবে। আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা ভালো রেজাল্ট, এবং যেভাবে খেলা স্টার্ট করেছে আর্জেন্টিনা, আমার কাছে মনে হচ্ছে যে নতুন রিজার্ভ বেঞ্চের প্লেয়ার যে নেমেছে সেটা আমার কাছে মনে হয় না। আর্জেন্টিনার ধাঁচের ফুটবলটাই খেলেছে এবং চেষ্টা করেছে। প্রথম হাফই 2টা গোল করেছে, আর একটা অফসাইডে বাতিল না হলে তো 3টা হয়েই যেত। মেসিবিহীন দল, এবং যেটা একটা মানে ভয়ের কারণ ছিল যে আসলে ভবিষ্যৎ আর্জেন্টিনা কী হবে। আমরা কিন্তু সবাই শুধু এখনকার প্ল্যানটা নিয়ে ভাবি, মেসি আছে, মেসি টেনে নিয়ে যাচ্ছে, বাট আর্জেন্টিনার স্কালোনি যে প্ল্যান সেটা অনেক বড় প্ল্যান। তার কিন্তু মাথায় আছে যে মেসি তো এই বিশ্বকাপের পর অবভিয়াসলি আর নেক্সট বিশ্বকাপ খেলতে পারবে, সামনে তাকানোর কোনো ইয়া নেই। তো আমার নেক্সট ফিউচার প্ল্যানে প্লেয়ার কারা আসবে সেটা কিন্তু এখান থেকে তিনি ঝালিয়ে নিলেন, এবং মোটামুটি তিনি সাকসেসফুল হয়েছেন। মারিয়া, আপনার কাছে আসতে চাই। আপনি দর্শকদের সুবিধার জন্য বলে রাখি, মারিয়া কিন্তু আসলে ব্রাজিলের ভক্ত। তো আর্জেন্টিনার ম্যাচটা আসলে দেখেছেন কিনা? নিশ্চয়ই দেখেছেন। এবং মেসি ছাড়া ম্যাচটা কেমন উপভোগ করলেন আপনারা? আপনারা তো সবসময় বলেন যে মেসি বিহীন আর্জেন্টিনা আসলে কিছু না। মেসিবিহীন আর্জেন্টিনা আসলে কিছু না, হয়তো বা ভাগ্যের জোরে 2টা গোল করে ফেলেছেন। অ্যান্ড মেসি ছাড়া আসলে আর্জেন্টিনার ভবিষ্যৎ সেরকম আমি কিছু দেখছি না। যে ভাইয়া যেমন বললেন যে মেসি আর একটা বিশ্বকাপ হয়তো খেলতে পারবেন, তো এরপরে আসলে আর্জেন্টিনার ফিউচার কি অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। আচ্ছা, না মেসি ছাড়া মানে মেসি বাদে আপনারা কেন এই কথাগুলো বলেন যে মানে আর্জেন্টিনা ভালো করতে পারবে না? কিন্তু আজকে তো করে দেখিয়ে এলো। মেসি ছাড়া এটা যে বললাম যে লাক, টোটালটা একটা লাক, যে লাক ফেভার করেছে, 2টা গোল হয়তো হয়ে গিয়েছে। কোনটাকে লাক বলছেন আপনি? মেসি নাই, নেইমার, মেসি ছাড়া হচ্ছেন গোল হয়েছেন, এটা হচ্ছে আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে গোলটা তো আসলে দেখেছেন কিনা? আমরা যদি একটু দেখাই আমাদের স্ক্রিনে যে ম্যাচের কি মোমেন্টাম ছিল, গোলগুলো কিভাবে হয়েছে, এই যে এটাকে আপনি লাক বলছেন। আমরা যদি একটু দেখি, এই যে কি দারুণ একটা শট পাপু ভাই, এটাকে কিভাবে লাক বলছেন? লাগ না, আপনি দেখেন এই জায়গাটায় দেখেন 3টা ওদের যে প্লেয়ার আর্জেন্টিনা, ওরা কিন্তু আগে থেকে প্ল্যান, এবং সে কিন্তু সরে গিয়েছে।
এই জায়গায় যারা ছিল অর্থাৎ এই যে রেড মার্কিং, হ্যাঁ জর্ডানের যারা প্লেয়ার ছিল ওরা কিন্তু কল্পনা করে না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং তিনজন ধাপ করে কিন্তু দেখেন যে যার জায়গা থেকে পজিশন থেকে ডাউন হয়ে গেছে, ওই জায়গাটা ওপেন স্পেস হয়ে গেছে, গোলরক্ষক একটু সরে গিয়েছে এবং সেটাই কিন্তু কাজে লাগিয়েছে। এবং এটাই আপনার যারা বড় দল এবং তাদের যে কোচিং প্যানেল, তাদের প্ল্যানটা কিন্তু এভাবেই সাজানো থাকে, এবং যার এক্সিটটা করেছে দারুণভাবে মেসিবিহীন কি বল দলটা। কন্ট্রোল, বা পায়ের শটটা আপনি দেখেন একেবারে কোনাকুনি ঢুকে গেল। এবং এটাই প্ল্যান, এটাই কিন্তু এক্সিট করার চেষ্টা করেছে এবং সেটাই করেছে, এবং একদম নিখুঁতভাবে, মানে কাউকে কোনো বোঝার মানে সুযোগটাই দেয় না। আপনি যদি পর্তুগালের সেকেন্ড ম্যাচটা দেখেন, আপনি যদি একটু রিমাইন্ড করেন, আপনি দেখবেন যে সবাই ভেবেছিল রোনালদো শট নেবে, কিন্তু শটটা নিল নুনো মেন্ডেস। রোনালদো একটু করার পর রাইট সাইডে কিন্তু সবাই একটু চেপে গিয়েছিল, লেফট সাইডটা ফাঁকা করে দেওয়ার পর উনি স্কোর করেছে। এবং ফোর্থ যে গোলটা হয়েছিল কর্নার থেকে, তার আগে কিন্তু ব্রুনো ফার্নান্দেজ একটা ফ্রি কিক নিয়েছিল। আপনি দেখবেন যে রোনালদো এবং ব্রুনো একসাথে দাঁড়ানো ছিল, হঠাৎ করে রোনালদো কিন্তু দৌড় দিয়ে একদম ডিফেন্স ভেঙে ভিতরে ঢুকে গেল, বুঝতেই পারেনি এবং opponent। ব্রুনো চিপ করে উঠিয়ে দিয়েছিল যে রোনালদো যাতে স্কোরটা করে। তো প্ল্যানগুলো কিন্তু এই যে পার্থক্যটা, এটাই কিন্তু এই জায়গাটা করে দেয়। সেলসও কিন্তু অসাধারণ এই ফ্রি কিকটা নিয়েছে। হ্যাঁ এটাই তো এবং তার কিন্তু বললাম। বিশ্বকাপে ডেবু ম্যাচ, এবং ডেবু ম্যাচে গোল, এবং তিনি তার বিশ্বকাপটার ফার্স্ট ম্যাচটাকে রাঙিয়ে রাখলো এবং অসাধারণ একটা গোলের আমরা মাধ্যমে। একটু দেখতে চাই, আগাতে চাই। সুপার, দেখুন একেবারে কোনো কিছু করার সুযোগ নেই অপোনেন্ট গোলকিপার। বোঝার কোনো উপায় রাখেন, এবং কেউ বুঝতে গোলরক্ষক পারেনি। মাপা shot। দেখতেই হচ্ছে তার। এবং এখানেও দেখেন পরের যে পেনাল্টিটা পেলো, হ্যাঁ বারে লাগলো, পরবর্তীতে তো এই যে বুটের আঘাত হলো, ভিআর মানে থেকে আল্লাহকে কিন্তু ওইখানেই দেখেন, আগেই কিন্তু গোল হয়ে যাওয়ার কথা, ওইটা তো গোলের জায়গায় ছিল। ক্রসবার আসলে এই যে এটা একেবারে বলবো যে আনলাকি আসলে, তারা দুর্দান্ত, বুঝতেই পারেনি গোলকিপার। এবং এইটা দেখেন 1 2 3 4 5 6 7 আই থিঙ্ক সো 7জন প্লেয়ার এখানে আর্জেন্টিনা, তার মাঝখান থেকে গোল। আমি বলবো যে জর্ডানের এই গোলটা অসাধারণ এবং ছিল। অন টার্গেটে একটাই শট করেছে, হ্যাঁ, একটাই গোল হয়েছে। একটাই গোল করেছে, এবং 7জন প্লেয়ারকে ফাঁকি দাও, এবং আর্জেন্টাইন মেসির আচ্ছা মেসির চলে এসেছে, মেসির ফ্রি কিকটা। মেসি তো ফ্রি কিক থেকে অনেক গোল করে, আপনি এগুলোকেও লাগ বলবেন? ভাই আমার দুইটা প্রশ্ন আপনার কাছে। প্রথমত, আর্জেন্টিনা কেন এত পেনাল্টি পায়, এবং আপনার কি মনে হয় না যে এখন যে কথাটা খুব আলোড়ন সৃষ্টি করছে, ফিফা হচ্ছেন মেসিকে একটু বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে, না, এই বিষয়ে আপনি কি এটা একদমই টোটালি রং কথা আমি মনে করব। আসলে আমরা যারা সাপোর্ট করি তারা সাপোর্টার থেকে সাপোর্টের মতো কথা বলি, বাট যেটা অনেস্ট, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আর্জেন্টিনা এক্সট্রা সাপোর্ট পায়। এটা আইসিসি যদি হতো তাহলে আমি বলতাম যে ভারতকে এক্সট্রা সাপোর্ট দেয়। এখন আপনার যেভাবে বলা হচ্ছে, যে আমার কাছে মনে হচ্ছে যে ফিফাকে আর্জেন্টিনা চালায়, নট এট অল। ফিফা কারো হস্তক্ষেপ কখনোই পছন্দ করে না। এটা আপনি কিভাবে বুঝলেন? এটার কারণ আছে, আপনি নট অনলি এই বিশ্বকাপ দিয়ে জাজমেন্ট করলে হবে না, আপনি অতীত দেখেন, ফিফা কখনোই কাউকে এক্সট্রা অ্যাডভান্টেজ যদি দেওয়া হতো, তাহলে একটা সময় কিন্তু আর্জেন্টাইন সাপোর্টাররা বলতো ব্রাজিলকে এক্সট্রা সাপোর্ট দেওয়া হচ্ছে, ব্রাজিল মাঠে নামা মানে হলো 14 জন প্লেয়ার মাঠে নামতো, এটা বলা হয়েছে। কিন্তু আসলে ফিফা এরকম কিছু করে, হ্যাঁ গ্ল্যামারটা ধরে রাখতে হয়, বিজ্ঞাপনটা ধরে রাখতে হয়, যার কারণে আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি, অনেকে বলতেছিল যে মেসিকে ফার্স্ট ম্যাচে লাল কার্ড, ওই সময় মেসিকে যদি লাল কার্ড বা একটা কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠানো হতো, তাহলে যেই ধসটা নামতো ফিফার ইয়াতে, সেটা কিন্তু রিকভার করা টাফ ছিল। এবং আমরা যেটা জানি যে গতবার যে বিশ্বকাপটি হয়েছে, সেই বিশ্বকাপে তো আর্জেন্টিনা কাপ নিলেন, বিশ্বকাপ জয় করলেন। তো এমন কথা শোনা গেছে যে ফিফা একদম সুপরিকল্পিতভাবে মেসির হাতে আর যে মানে বিশ্বকাপের সেই কাপটি মানে তুলে দিয়েছেন। এই বিষয়ে আসলে কি এটা আমি টোটালি একমত না, বিকজ অফ এটা বলাটা অনেক সহজ, কিন্তু আসলে মাঠে যারা কোয়ালিটি লাগে, এবং দেখেন প্ল্যান তো থাকেই। আর যে 2022 ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা পারফরমেন্স থেকে শুরু করে সব কিছু ছিল ওদের। আপনি যদি ক্ষুধা থাকে, যেমন আমি যদি চাই যে আমি এবারে শ্রেষ্ঠত্বটা উঠাই দিতে হবে,
ওরা কিন্তু ওই সময় খেলেছে শুধুমাত্র মেসির জন্য, এবং মেসির জন্য একটা ট্রফি যে কতটা ইম্পর্টেন্ট ছিল আর্জেন্টাইন ফুটবলারদের কাছে সেটা তারা প্রমাণ করেছে, এবং ওইখানে পুরো একটা টিম ওয়াইজ খেলেছে। সো অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু যারা খেলাটা বোঝে তাদের কাছে প্রশ্ন থাকে, কিন্তু এটা আসলে একদম অযৌক্তিক যে ফিফা একে সাপোর্ট দিচ্ছে ওকে সাপোর্ট দিচ্ছে না, এটা টোটালি ভিন্ন কথা। মাঠে পারফরমেন্স যারা করেছে তারাই আসলে চ্যাম্পিয়ন হয়েছে। এবং আচ্ছা, দারুণ আমরা এই খেলেছে। তর্ক বন্ধ করতে চাই, এই তর্ক শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। আর পর্তুগাল এবং কলম্বিয়া ম্যাচ তো দেখেছেন, খুবই ফ্লপ হয়েছে পর্তুগালের পারফরমেন্স, এবং যার কারণে আসলে আমরা মেসি এবং রোনালদোর দ্বৈরথটা দেখা হচ্ছে না আসলে আমাদের রাউন্ড অফ 32। আমি হ্যাঁ, হতাশ, পুরো হতাশ। আমরা যদি একটু দেখি 32-এর লাইন আপটা দাঁড়িয়ে গেছে। যারা আসলে বিদায় নিয়েছে তাদেরটা আসলে আগে এসেছে হাইতি, তিউনিসিয়া, তুরস্ক, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও, জর্ডান, নিউজিল্যান্ড, উরুগুয়ের ব্যাপারটা, উরুগুয়ে খুবই আপসেট। আমি এই জায়গায় তিনটা টিমকে নিয়ে খুবই আপসেট, এক দক্ষিণ কোরিয়া, ইরান এবং উরুগুয়ে। ইরানের ব্যাপারটা তো অভিযোগ আছে, তাদেরও কিছু অভিযোগ আছে তাদের সাইড থেকে, তাদের যে বাট আমার খুব মানে আমি যারা বাদ পড়েছে তার ভিতর থেকে আমি খুব চেয়েছিলাম, কারণ সেকেন্ড ম্যাচটা যখন আমি ইরানের দেখেছি আমার কাছে মনে হচ্ছিল ডিজার্ভিং একটা টিম ছিল। এবং আজকে দেখেন তিনটা ম্যাচেরই যে তিনটা দলের সাথে তাদের কম্পিটিশনটা চলেছিল, আমি একটা পর্যায়ে মনে করেছিলাম যে অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচটা অস্ট্রিয়াই জিতবে, কিন্তু আনলাকিলি হয় নাই। ইরানের লাস্ট ম্যাচে গোলটা বাতিল, সব কিছু মিলে আনলাকি। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি পার্সোনালি আমার অভিমত যে ফিফা একটু প্রেশারটা বেশি হয়ে যাচ্ছিল। ইরান মেক্সিকো থেকে এসে তাদেরকে যুক্তরাষ্ট্রে খেলতে হচ্ছে, আবার 3-4 ঘন্টা থেকে আবার তাদের ম্যাচ শেষে সাথে সাথে চলে যেতে হচ্ছে, 3000 কিলোমিটার পাড়ি দেওয়া, জার্নি করা একটা বিষয়। ওই জায়গাটা থেকে হয়তো ফিফা চেষ্টা করেছে যে যাক ভাই বেঁচে গেছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে ইরান দারুণ খেলেছে, কারণ আপনি চিন্তা করেন তারা যেই কন্ডিশনে এসে খেলতে ছিল একটা কন্ডিশনে, আসতেছে আরেকটা কন্ডিশনে, এসে মাঠে নামছে আবার তাদের চলে যাচ্ছে, জার্নির উপর একটা দল চলতেছিল। সেই ক্ষেত্রে ইরানের একটা জার্নির উপরে ছিল, সেক্ষেত্রে আনলাকিলি বলতে হবে আসলে। মানে আমি পার্সোনালি বলবো যে দেশের সাথে দেশের যে সংঘাত সেটা আলাদা, বাট ফুটবলটা স্পোর্টসটাকে কখনো সংঘাতে নেওয়া উচিত না। ইরানকে প্রিভিলেজটা দেওয়া উচিত ছিল, তার যখন যেখানে খেলা তাদের সেখানে বেস ক্যাম্পটা করা উচিত ছিল, এবং সেখানে তাদের খেলার ব্যবস্থাটা করে দেওয়া উচিত ছিল। এটা অপেশাদারী আচরণ হয়েছে, ফিফার উচিত ছিল। এবং এটা আসলে আপনি দেখেন যে এবার আইসিসিতে যখন বাংলাদেশ যাবে না নানা রকমের ঝামেলায়, তখন আইসিসি কিন্তু নানা রকমের অফার দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, আপনি আরো ভালো জানেন কেন দিয়েছিল, কারণ গ্ল্যামারটা যাতে নষ্ট না হয়, একটা দলে যাতে কষ্ট না হয়। বাট সেই কাজটা কিন্তু ফিফা করতে পারতো, ইউএসের সাথে বসে ইরানকে একটা প্রিভিলেজ দেওয়ার জায়গাটা করতে পারতো। তাহলে ফিফা চাইতো যে ইরানের প্রত্যেকটা ম্যাচ আমি মেক্সিকোতে অ্যারেঞ্জ করে দেই কিংবা কানাডায় অ্যারেঞ্জ করে দেই, সেখানে তো সমস্যা ছিল না। একটা দলকে আপনি এত বড় জার্নি করাচ্ছেন, তাদেরকে নিচ্ছেন, তাদের দর্শকদের সেভাবে স্বাভাবিকভাবে প্রস্তুতিতে একটা ব্যাঘাত ঘটে এবং ম্যাচের পরিপূর্ণ প্রিপারেশন নেওয়া যায় না। উরুগুয়ের ব্যাপারটা যদি একটু বলেন, খুবই আপসেট পারফরম্যান্স। আমি এই যে বললাম যে তিনটা দলের ভিতরে উরুগুয়ে আমি কল্পনা করিনি মানে উরুগুয়ে এইভাবে বাদ পড়বে, এবং আসলে উরুগুয়ের পারফরমেন্সটাও খুব ভালো ছিল না। আপনি দেখেন বিশ্বকাপ বাছাই পর্বেও তারা ছন্দে ছিল না, মানে আপস অ্যান্ড ডাউন, প্লেয়ারগুলো ফরমেশন যে আপনি আমার কাছে এখন ওদের যে গোলরক্ষক ওকে এখন আর আসলে রাখে না। আর ওই সুয়ারেজ, ডিয়েগো ফরল্যান্ড, গুডিন, এই টিমটা এই প্লেয়ারগুলো যখন চলে গেছে এদের আসলে রিকভার করার মতো এখনো আমি দেখিনি। এবং উরুগুয়ান কোচ কিন্তু খুব বেশি তার বলবো যে অতীত ইতিহাস ভালো নয়, এবং টিমের মধ্যে একটা অস্থিরতা কাজ করেছে। এবারে বিশ্বকাপে তো শেষ ম্যাচের সময় তাকে ড্রেসিং রুমেই দেখতে চাচ্ছিল না আসলে প্লেয়াররা। শুধু তাই না, আর্জেন্টিনাকে কিন্তু 2002 সালে এই কোচই ডুবিয়েছিলেন, ব্যর্থতায় ঘেরা একজন কোচ। উরুগুয়ের আমার কাছে মনে হয় উরুগুয়ের পারফেক্ট টাইমটা ছিল অস্কার তাবারেজের সময়। অস্কার তাবারেজ দারুণ টিমটাকে গুছিয়ে এনেছিল, বন্ডিং ছিল। আর আপনি দেখবেন যে এবারে বিশ্বকাপে বেশ কিছু ভিতরের খবর বের হয়ে আসছে যে টিমের সাথে ম্যানেজারের বা কোচের একটা দ্বন্দ্ব চলছে, মনোমালিন্য চলছে, টিম গুছানো নিয়ে অনেক কথা উঠেছে। তো সব কিছু মিলে উরুগুয়ের যে জৌলসটা ছিল সেটা আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে যদি বড় আকারের এইবার বিশ্বকাপ না হতো, যে দেখেন ল্যাটিন আমেরিকা থেকে চিলি কিন্তু এবার বিশ্বকাপ খেলতে পারছে না। একটা সময় চিলির প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে অনেক রকমের আলোড়ন থাকতো, তো সেই চিলি কিন্তু নাই। একটা সময় যে মানে এই উরুগুয়ে আস্তে আস্তে যে হারিয়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। রাইট, 32-এর লাইন আপটা একটু দেখতে চাই।
রাউন্ড অফ 32-তে মুখোমুখি হবে কানাডা, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, জাপান, জার্মানি, প্যারাগুয়ে। এই তিনটা ম্যাচে কিন্তু 29 তারিখ, এবং পরবর্তীতে আমরা দেখছি যে নেদারল্যান্ডস লড়বে মরক্কোর সঙ্গে, আইভরি কোস্ট নরওয়ের সঙ্গে, ফ্রান্স সুইডেন ম্যাচটা তো অসাধারণ হওয়ার কথা, মেক্সিকো ইকুয়েডর, ইংল্যান্ড কঙ্গো, বেলজিয়াম সেনেগাল, যুক্তরাষ্ট্র বসনিয়া, স্পেন অস্ট্রিয়া, পর্তুগাল ক্রোয়েশিয়া। এটাও খুব দুর্দান্ত একটা ম্যাচ হবে। আই থিঙ্ক পর্তুগাল যদি তাদের ভুল থেকে শিক্ষা না নিতে পারে, কলম্বিয়ার সঙ্গে যেই স্ট্যান্ডার্ডের তাহলে ম্যাচ খেলেছে, আসলে ক্রোয়েশিয়ার সাথে 2018 পর্তুগালের পার্থক্যটা একটা হলো যে আপনার ক্রোয়েশিয়ার ম্যাক্সিমাম প্লেয়ারটাই ওভার এজ হয়ে গিয়েছে। আর আজকে আমি যদি পর্তুগাল সেকেন্ড ম্যাচটা যেটা উজবেকিস্তানের সাথে খেলেছে সেই ম্যাচটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে আই থিঙ্ক সো ক্রোয়েশিয়াকে বিট করতে পারবে। পারবে। আমরাও আশা করি, কিন্তু আসলে মাঠের খেলাটা কঠিন হবে। সুইজারল্যান্ড, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, মিশর, আর্জেন্টিনা, কেপ ভার্দে নিয়ে কি বলবেন? কেপ ভার্দের সাথে আসলে কেপ ভার্দে মানে ওই কোনো ম্যাচ না জিতেও তারা 32-এ। এবং সবচেয়ে মজার বিষয় হলো আর্জেন্টিনা, আমার কাছে মনে হচ্ছে যে ওদের কাছে একটা স্বপ্নের মতো টুর্নামেন্ট। ওরা যে রাউন্ড অফ 32-তে গিয়েছে এটাই ওদের অনেক বড়। আর্জেন্টিনার সাথে ওরা আসলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওই পাত্তাটা পাবে না। আপনি দেখেন ভজিনিয়া একটা কথা বলেছে যে মেসির সাথে খেলবো, মেসির সাথে জার্সি বিনিময় করব, মানে ওদের কাছে ওটা একটা স্বপ্নের মতো থাকবে যে মেসিকে কাছ থেকে দেখা। কিন্তু মাঠের খেলা তো আসলে মাঠের খেলা, নকআউট স্টেজ, ওরা যেভাবে পারফরমেন্স করেছে গ্রুপ পর্বে স্পেনকে আটকিয়ে দিয়েছে, সেই জায়গাটা চিন্তা করলে অনেক সময় অনেক কিছু মাথায় চিন্তা আসতে পারে। বাট এই জায়গাটায় আমি আর্জেন্টিনাকে মানে 199 ভাগে আগে রাখবো। এই জায়গাটা মারিয়াকে একটু বলতে চাই। মারিয়া, আপনি দেখেন আপনার প্রিয় দল ব্রাজিল জাপানের সঙ্গে খেলবে, আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের সঙ্গে, বিষয়টা কেমন দেখছেন আপনি? মানে সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা, আপনারা ব্রাজিলিয়ান সাপোর্টাররা এটা নিয়ে আসলে সারাদিন এই যে আর্জেন্টিনাকে, কেপ ভার্দে আর আমাদের জাপান, সো আই গেস আমরা ভালো করব। ব্রাজিল সবসময় ভালো, ব্রাজিল সবসময় অনেক কঠিন সিচুয়েশন থেকে নিজেকে উত্তোলন করতে পারেন এবং ভালো খেলে তাদের যে ছন্দ, তাদের যে খেলার আর্ট শিল্প, সেটা মানে দেখিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করে বের হয়ে আসতে পারে। ব্রাজিলের সবশেষ জাপানের সঙ্গে যে ম্যাচটা হয়েছে সেটার স্কোর লাইন জানেন? হ্যাঁ জানি। কি? হ্যাঁ, আমরা হেরেছেন, 3-2 গোলে হেরেছেন। এত সহজ হবে না। জাপান কিন্তু অনেক বলবো কম্প্যাক্ট একটা টিম, শৃঙ্খলাবদ্ধ একটা টিম। ব্রাজিল কি কোচও কিন্তু দারুণ প্র্যাকটিস করে। তাহলে ব্রাজিল তো আছেন ডন কার্লো টিম, কিন্তু জাপান চমক দিতে পছন্দ করে পাপু ভাই। ব্রাজিল 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন, সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সেটা তো 2002 এর পরে তো আমরা দেখিনি আর। আসলে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বা এটা নিয়ে তর্ক থেকে ব্রাজিল 2002 এর পর তাদের পারফরমেন্সটা খুবই হতাশাজনক। 6-এ পারফরমেন্স নাই, 10-এ পারফরমেন্স, প্রচুর তারকা এসেছে কিন্তু পাপু ভাই, তারকা এসেছে, তাদেরকে ধরে রাখতে হবে। আমি কিছু জায়গায় ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে একমত হইনি। যেমন আপনি কার্লোস দুঙ্গাকে কোচ করানো হলো, কোচিং ক্যারিয়ারে কার্লোস দুঙ্গার প্ল্যান থাকতো একটা। আপনি দেখবেন অনেক কোচের আছে যে খেলা নষ্ট করে ফেলে, তুমি মাঠ থেকে রেজাল্ট নিয়ে আসো। ফুটবলটা ব্রাজিলের ওখানেই ধ্বংস হয়ে গেছে। আমি কার্লোস দুঙ্গার কোচিংটা খুবই বাজে ছিল। আমার কাছে কখনোই আপ টু দ্য মার্ক কোচ ছিল না। তারপরে 2টা মৌসুম তাকে দিয়ে কাটানো হয়েছে, আমি জানি না কেন। এবং কিছু প্লেয়ার হারিয়ে গিয়েছে। আপনি কুতিনোকে আপনি ধরে রাখতে পারেননি, ফিরমিনোকে রাখতে পারেননি। তারা লিভারপুলের হয়ে দারুণ খেলেছেন, কিন্তু তারা যখনই ক্লাব বদলেছেন পারফরমেন্সে নাই। গ্যাব্রিয়েল জিসুস নামে একটা প্লেয়ার ছিল, নাম্বার 9 খেলতো, তাকে আপনি রাখতে পারলেন না। আপনার পাতো নামে একটা ফুটবলার ছিল, একদম সম্ভাবনাময় একটা ফুটবলার ছিল, তাকে আমি দেখতে পারিনি। হ্যাঁ, আপনার অস্কার, যেই ম্যাচে জার্মানির সাথে 7-1 গোলে ব্রাজিল হারলো, সেই ম্যাচে অস্কারের গোলটা কিন্তু অসাধারণ ছিল। একটাই গোল, সেটা দেখবেন অনেকটা ডিবক্সের বাইরে থেকে সে শট করেছে। এই প্লেয়ারগুলোকে কিন্তু হারিয়ে গিয়েছে এবং এদেরকে টেকচার করতে পারেনি এবং এদেরকে ধরে রাখতে পারেনি। তো যার কারণে ব্রাজিলের সেই ছন্দটা কিন্তু ওই রোনালদো, রিভালদো, কাফু, ওরা যে ছন্দটা রেখে গেছিল, রবার্টো কার্লোস, রোনালদিনো, আপনি একটা রোনালদিনো পেয়েছেন? পাননি। আপনি অবশ্যই নেইমারকে আনতে পেরেছেন, ভিনিসিয়াস জুনিয়র আপকামিং সুপারস্টার, রদ্রিগো ইনজুরিতে আছে, সেও আপকামিং সুপারস্টার, রায়ান ছেলেটা আমার মনে হচ্ছে যে ভবিষ্যৎ মানে সুপারস্টার হবে, কিন্তু এদেরকে টেকচার করতে হবে। এবং আমি যতটুকু জানি যে কার্লোর সাথে তারা আরও 4 বছরের একটা চুক্তি করেছে এবং
এটাই কিন্তু আপনাকে প্ল্যান করতে হবে। কার্লো জানে যে কোন প্লেয়ারের কি ক্যাপাবল, আপনি এদেরকে দিয়ে যদি আপনার টিমটাকে গোছান, আই থিঙ্ক সো। বাট এইবারের বিশ্বকাপে আমি তো রাউন্ড অফ 32তেই মনে হচ্ছে যে অঘটন একটা ঘটতে পারে, বিকজ অফ জাপানের কোচের টেকনিক, তাদের যে শৃঙ্খলা আপনি যেটা বললেন, এবং তাদের যে গেম স্পিড। নেদারল্যান্ডসকে দুবার পিছিয়ে থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে সমতা না, এটা কিন্তু চারটেখানে কথা না। মারিয়ার কাছে যেতে চাই, একজন জার্মান অর্থনীতিবিদ, তিনি প্রেডিকশন করেন খুব দারুণ। তিনি বলছেন যে জাপানের কাছে হেরে যাবে ব্রাজিল। যদি হেরে যায় সেই ক্ষেত্রে আপনাদের আসলে কি হবে, ব্রাজিল সাপোর্টার? আমরা অবশ্যই হেরে যাব না, এমন প্রেডিকশন আসলে কিছু যায় আসে না, খেলা তো মাঠে হবে। সো ব্রাজিল অবশ্যই তার সেই খেলা, সেই ছন্দ, সেই মানে কি বলবো জাদু দিয়ে, খেলা তো আসলে একটা জাদু, খেলার মাঠে তো জাদুটা দেখা যাবে। সো মানে প্রেডিকশন করে আসলে ব্রাজিল হেরে যাবে, জাপান জিতে যাবে, এই মানে বিষয় আসলে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী যে অবশ্যই আমাদের মেসি ছাড়া, যেরকম আর্জেন্টিনাতে মেসি ছাড়া গোল দেওয়ার তেমন কেউ নাই, কিন্তু আমাদের ব্রাজিলে আমাদের নেইমার ছাড়া আমাদের অনেকেই আছেন যারা, ভাইয়া যেরকম বলছিলেন যে অনেক তরুণ ফুটবলার এসছেন যারা গোল দিতে পারেন, বা তাদের একটু নার্সিং প্রয়োজন, বা তারা আরো ভালোভাবে তাদের নার্সিং করলে তারা আরো ভালো খেলবেন, বা তারা আরো সামনের সুপারস্টার আমরা যেরকম নেইমারকে দেখি সেরকম দেখতে পারবো। সো আমাদের এরকম গোল করার অনেকেই আছেন। আচ্ছা, আপনি তো প্রেডিকশনে বিশ্বাস করেন না, আপনি একটু প্রেডিক্ট করেন তো যে আর্জেন্টিনা কেপ ভার্দে কিরকম হবে প্রেডিকশন, মানে স্কোর লাইন কি হবে? বলেন না। আচ্ছা, জাপান আর ব্রাজিলের টার্গেট। আগে আর্জেন্টিনা কেপ ভার্দে বলেন, যেহেতু আপনি ব্রাজিল সাপোর্টার। কেপ ভার্দে 2-3টা গোল দিবে, মানে 3-1। হ্যাঁ দিবে। তারা তো গ্রুপ পর্বে গোলই ঠিক মতো দিতে পারেনি। দিবে, এখন আগে পারেনি বলে যে এখন পারবে না, এটা আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা, মানে আর্জেন্টিনার সঙ্গে কি হবে? 3-1 মানে কেপ ভার্দে জিতবে? হ্যাঁ শিওর আপনি? শিওর। আর ব্রাজিল আর জাপান? ব্রাজিল তো ডেফিনেটলি জিতবে। তাই? হ্যাঁ, আর ভিনি। স্কোর লাইনটা বলতে হবে। স্কোর লাইন হচ্ছে আমরা মিনিমাম 5টা গোল দিব। জাপান 0 5-0 মানে জিতবে, একদম জিতবে। আপু ভাই, আপনার প্রেডিকশন? আর্জেন্টিনা কেপ ভার্দে, ব্রাজিল জাপান। আই থিঙ্ক তো এখানে 3-0, মানে কেপ ভার্দে গোল দিবে না, এটা আপনি ধরে রাখেন, আমি এটা আপনাকে কনফার্ম করে দিচ্ছি। কারণ আই থিঙ্ক সো ওরা আর্জেন্টিনার সাথে ডিফেন্সিভ ফুটবলটাই খেলার চেষ্টা করবে, এবং ওরা এখন পর্যন্ত সেটাই করার চেষ্টা করেছে। সো এখানে 3টা গোল আর্জেন্টিনার কনফার্ম। এরপরে যে একটা আর্জেন্টিনা দেয় সেটা আর্জেন্টিনার উপরে ডিপেন্ড করে। আর মেসির সেরাটা দেয় তাহলে তো আর বলার কিছু থাকেই না। আর ব্রাজিল জাপানে আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলই জিতবে। সেক্ষেত্রে প্রেডিকশনটা খুব টাফ না হলেও 2-1 বা 1-0। আচ্ছা, আর আমরা কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ব্রাজিলের ম্যাচের দিন কিন্তু জার্মানি প্যারাগুয়ের খেলাও আছে, 2014 চ্যাম্পিয়ন। সেই প্রেডিকশনটা জানতে চাই। জার্মানি। আমি প্যারাগুয়ে। আপনি থাকবেনই, কারণ আপনি তো 7-1 ব্যাপারটা আছে। ওইটা একটা লাগ ভাইয়া, ওটাও একটা লাগ। জার্মানি দিয়ে ফেলেছে। আচ্ছা, আমরা হয়তো আমাদের সেদিন লাকটা ফেভার করেনি। সো এইটা নিয়ে অ্যাকচুয়ালি এত আপনারা পেয়ে গেছেন একটা টপিক, আমাদের আমি কিন্তু কোনো দলের না। হ্যাঁ, আপনারা পেয়ে গেছেন সবাই একটা টপিক। সো দেখা যাক, লেটস সি। এখন তো অনেক ম্যাচ বাকি আছে। এই টপিকটা কিন্তু মজার আসলে। আমি মানে আমার পার্সোনালি, আমি তো এখানে যারা আছে তার ভিতর সবচেয়ে বাজে টিমে সাপোর্ট করি। ফিফা যদি আমাদের পক্ষে থাকতো তাহলে হয়তো আমরাও মেসির মতো, আর্জেন্টিনার মতো হয়তো আমরাও ফিফা থেকে যদি কোনো এক্সট্রা সুবিধা পেতাম তাহলে হয়তো আমরাও ভালো করতাম। কিন্তু আসলে আমরা তো সেই সুবিধাটা পাচ্ছি না। যে 2002 সালে যখন আমি ফুটবলটাকে বোঝার চেষ্টা করেছি, তখন থেকে আমি ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট দিই, এবং সেখান থেকে রোনালদোর প্রতি একটা ভালোবাসার জন্ম হয়। সেখান থেকে ওই সময় লুইস ফিগো ছিল, ডেকো ছিল। তো ওইখান থেকে পর্তুগালটাকে আমাকে ভালো লাগে বিকজ অফ রোনালদো। তো যেটা হয় আর্জেন্টিনার সাপোর্টারদের, তারা ভাবে যে আমরা ব্রাজিলিয়ান সাপোর্টারই, কিন্তু আমরা হুট করে পর্তুগাল গেছি, বাট নট। যারা খেলাটা দেখে, যারা খেলাটা বুঝে, তো এইখানে যারা টিম আছে সবচেয়ে বাজে টিমটা আমি বলি যে পর্তুগাল এখন। বাট এবারের বিশ্বকাপে অনেকেই ধরে নিয়েছে যে পর্তুগাল চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল। 32 পার করতে পারবে এখন? যে আমি তো বললাম যে সেকেন্ড ম্যাচ যেটা খেলেছে উজবেকিস্তানের সাথে, সেই ম্যাচটা যদি পর্তুগাল ধরে রাখতে পারে, কালকে কলম্বিয়ার ম্যাচটা ছেটে ফেলে। আর আই থিঙ্ক সো রোনালদোকে গোল করার ক্ষুধা, যেটা মানে আমি ডিবক্সে দাঁড়িয়ে থাকবো, আমার ফেভারিট প্লেয়ার, বাট ওর কিছু ভুল আছে, ওই ডিবক্সে দাঁড়িয়ে থাকবো, আমাকে বল বানিয়ে দিবে, আমি গোল করব,
এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, লিওনেল মেসির মতো খেলতে হবে। মেসি বল বানাচ্ছে, গোল দেওয়া নিজে করতেছে, দেওয়ানোর সতীর্থরা চেষ্টা assist করতে করছে। অ্যাসিস্ট করতেছে। এই জায়গাটা যদি রোনালদো করে, এবং যেটা আমি বললাম যে সেকেন্ড ম্যাচে রোনালদো এই কাজটাই করেছে, বল ছেড়ে দিয়েছে, তুমি গোল দাও, তুমি স্কোর করো। এই জায়গাটা যদি আসে, আই থিঙ্ক সো পর্তুগাল আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে আপনার কাছে ভাইয়া। আপনাদের তো আর্জেন্টিনাতে শুধুমাত্র অনলি মেসি আমি আছে। আর্জেন্টিনা না। হ্যাঁ, ধরেন আছে। তো আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে মেসি ছাড়া আর্জেন্টিনার ফিউচার আসলে কি? মেসি ছাড়া কি এই না, না। গ্ল্যামার আর্জেন্টিনা ধরে রাখতে পারবে কিনা, ক্যারি করতে পারবে কিনা? পারবে, অবশ্যই পারবে, বিকজ অফ আপনি মেসির সাথে তুলনা করলে তো সেই প্লেয়ার আর্জেন্টিনার নেই, এবং আগামী 100 বছরেও মেসির সমান একটা প্লেয়ার আসবে কিনা সেটা ভাববার মানে চিন্তা করতে হবে। বাট অবভিয়াসলি প্লেয়ার রয়েছে, হুলিয়ান আলভারেস রয়েছে, তারপরে আজকে যিনি গোল দিলেন সেলসো। তিনিও রয়েছে, সেলসো রয়েছেন, মার্টিনেজ লাউতারোকে আমার ওই 2014 হিগুয়েন মনে হয়। বাট ওই যে নিকো পাস নামে আরেকজন আছে। নিকো পাস আছে। তারপরে আপনার এবারে বিশ্বকাপেও ডাক পায়নি, 2022 বিশ্বকাপে ওকে নিয়ে অনেক আলোড়ন ছিল, এসসি রোমাতেও খেলেছিল। মেসির অপশন আসলে এত দ্রুত পাবেন তো মেসির অপশন পাবে না, বাট আর্জেন্টিনার ফিউচারের যে স্টার নাই সেটা বলতে ভুল হবে। তাদের যথেষ্ট প্লেয়ার রয়েছে, এবং আমি জানি না, আমি যতটুকু জানি যে স্কালোনি সম্ভবত এই বিশ্বকাপের পর আর আর্জেন্টিনার দায়িত্বে তিনি থাকতে চান না। অনেক রকমের অনেক কথাই শোনা যায়, আসলে বিশ্বকাপের পর অনেক চেঞ্জ হয়। বাট স্কালোনি যদি থাকে তাহলে মেসি তৈরি করতে পারবে না, বাট মেসির জায়গা নেওয়ার মতো প্লেয়ার কাছাকাছি তিনি player তৈরি করবেন। তৈরি করে দিয়ে যাবেন। তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ মাঠের খেলা জয়ের বেলাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাই ভালো থাকবেন। বিশ্বকাপের রাউন্ড অফ 32 শুরু হয়ে গেছে। প্রতিদিনই আসলে অনেক আপসেট এবং নানা রকম বৈচিত্র্যময় খবর আসবে। কালবেলার সঙ্গেই থাকবেন।